হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের বিএ থার্ড সেমিস্টারের বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য 2025 সালের লাস্ট মিনিট সাজেশন হিসেবে আজকে যে ভিডিওতে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলো ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নিও, এগুলি তোমাদের বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা একটা প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, এটা দেখো। অমৃতাক্ষর ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্য উদাহরণ সহযোগে আলোচনা করো, অথবা টিকা লেখো অমৃতাক্ষর ছন্দ। তাহলে আমরা দেখি অমৃতাক্ষর ছন্দ। জন মিল্টন তার প্যারাডাইস লস্ট নামক সাহিত্যিক মহাকাব্যে ব্ল্যাঙ্ক ভার্স নামে এক নতুন ছন্দরীতির প্রবর্তন করেন। সেই ছন্দের অনুকরণে ঊনবিংশ শতাব্দীর পাশ্চাত্য সাহিত্যে প্রভাবিত মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করেন। তাই অমিত্রাক্ষর ছন্দের সংজ্ঞা হিসাবে বলা যায় অক্ষরবৃত্ত রীতিতে রচিত, প্রধানত 14 মাত্রার চরণ সমন্বিত যে পয়ার ছন্দে চরণান্তিক মিল থাকে না। পর্ব বা পর্ব শেষে এটা হবে, পর্ব শেষে হবে ছেদ আবশ্যিক নয় এবং ভাবটি চরণের পর চরণে স্বচ্ছন্দে প্রবাহিত হয়। এখানে আরেকবার খেয়াল রাখবে যে অক্ষরবৃত্ত রীতিতে রচিত, প্রধানত 14 মাত্রার চরণ সমন্বিত যে পয়ার ছন্দে চরণান্তিক মিল থাকে না। পর্ব বা এখানে চরণ হবে, চরণ শেষে ছেদ আবশ্যিক নয় এবং ভাবটি চরণের পর চরণে স্বচ্ছন্দে প্রবাহিত হয়। মধুসূদন সৃষ্ট সেই নতুন ছন্দরীতিকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স। মধুসূদন তার তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য প্রভৃতি সাহিত্যিক মহাকাব্যগুলিতে অমিত্রাক্ষর ছন্দের নিদর্শন ফুটিয়ে তুলেছেন। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটান পদ্মাবতী নাটকের কলির উক্তিতে। এরপর তিলোত্তমা সম্ভব কাব্যেও এ ছন্দের প্রয়োগ লক্ষিত হলেও মেঘনাদবধ কাব্যে ও বীরঙ্গনা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের চরম উৎকর্ষ স্পষ্ট। তারপরে আমরা দেখি প্রথম এবার বৈশিষ্ট্যটা। অমৃতাক্ষর ছন্দের চরণান্তিক মিলের অনস্তিত্ব বা মিত্রাক্ষরহীনতা একটি বড় বৈশিষ্ট্য। যেমন সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু চলে যাবে গেলা জমপুরে। তারপরে কয়েকটা লাইন আছে, আমি পুরোটা লিখলাম না, লাস্ট হচ্ছে রাগবাড়ি। 2 নম্বর, অমৃতাক্ষর ছন্দে ছেদ ও জ্যোতির অনৈক্য থাকে। মধুসূদন প্রাচীন পয়ারের মতো 8 মাত্রার পর হ্রস্বজ্যোতি ও 14 মাত্রার পর পূর্ণজ্যোতি রেখেছেন, কিন্তু 8 মাত্রার পরে হ্রস্বজ্যোতির সঙ্গে হ্রস্বচ্ছেদ এবং 14 মাত্রার পরে পূর্ণজ্যোতির সঙ্গে পূর্ণচ্ছেদ যে পড়বেই এমন কোনো কথা তাঁর অমিত্রাক্ষর ছন্দে নেই। মধুসূদন সচেতনভাবে এই ছেদ ও জ্যোতিকে পৃথক করে দিয়েছেন। যেমন একাকিনী শোকাকুলা অশোক কাননে কাঁদেন রাঘব বাঞ্ছা আধার কুটিরে। এখানে লক্ষ্য করা যায় প্রতি চরণের অন্তে 14 মাত্রার পর কোনো পূর্ণচ্ছেদ পড়েনি, আবার চরণের মাঝে হ্রস্বচ্ছেদ পড়েছে। তাই অতি সহজেই বলা যায় এতে ছেদ ও জ্যোতির অনৈক্য আছে। নেক্সট 3 নম্বর, মধুসূদনের অমৃতাক্ষর ছন্দের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ভাবের স্বচ্ছন্দ প্রবাহমানতা, যে ছেদ ব্যবহারের স্বাধীনতা থেকে সৃষ্ট হয়েছে। যেমন এ নব যৌবন বিধু অর্পিব গোপনে তোমায় গোপনে যথা অর্পণে আনিয়া সিন্ধু পদে মন্দাকিনী স্বর্ণ হীরামণি। এবার আমরা পরবর্তী 4 নম্বর দেখি।
অমৃতাক্ষর ছন্দের আরেকটা বৈশিষ্ট্য হলো এই ছন্দ তান প্রধান ছন্দের উপর প্রতিষ্ঠিত, তাই এর অক্ষর বা মাত্রা গণনা পদ্ধতি অক্ষরবৃত্তের মতো। মুক্ত অক্ষর একমাত্রা, শব্দের আদি মধ্য রুদ্ধ অক্ষর একমাত্রা, আর হচ্ছে শব্দের অন্তস্থিত ও একক রুদ্ধ অক্ষর দুমাত্রা। যেমন ছিল আশা মেঘনাদ, মুদিব অন্তিমে এ নয়ন দয়ামি, তোমার সম্মুখে যদি রাজ্যভার পুত্র তোমায় করিব। তারপরে কয়েকটা লাইন আছে, আমি পুরোটা লিখলাম না, না লিখে সংক্ষেপে করে দিয়েছি, সে সুখে আমারে। 5 নম্বর, মধুসূদন অমৃতাক্ষর ছন্দে সংস্কৃত গুরুগম্ভীর শব্দ ব্যবহার করেছেন, যাতে এই ছন্দ হয়েছে তরঙ্গময়, গাম্ভীর্যযুক্ত ও ঔদার্যময়। যুক্তাক্ষর বহুল শব্দ ব্যবহারের দ্বারা তিনি শান্তশিষ্ট বাংলা ছন্দের দুর্বলতা দূর করে দিয়েছেন, তাতেই তার ছন্দে কিছুটা তরঙ্গায়িত ভঙ্গি দেখা যায়। পরিশেষে বলা যায় মধুসূদন অমৃতাক্ষর ছন্দের স্রষ্টা হলেও তাঁর দ্বারা প্রভাবিত হয়ে অনেক কবি বাংলা ছন্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। মধুসূদনের পরবর্তী কবি হেমচন্দ্র তার বৃত্রসংহার কাব্যে এবং নবীনচন্দ্র তার ত্রয়ী কাব্যে অমৃতাক্ষর ছন্দকে তুলে ধরার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা ছন্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তাই বাংলা ছন্দভাণ্ডারে অমৃতাক্ষর ছন্দের দান অবশ্যই স্বীকার্য। এবার 5 ও 10 নম্বরে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা দেখো। প্রথমে অলঙ্কার থেকে দিয়েছি, যেমন হচ্ছে যমক অলঙ্কার বলতে কি বোঝো, উদাহরণ দাও। যমক অলঙ্কার কয় প্রকার ও কী কী? যমক ও শ্লেষ অলঙ্কারের তুলনামূলক আলোচনা করো। নেক্সট, শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা সহ উদাহরণ দাও, অথবা শ্লেষ অলঙ্কার কাকে বলে, শ্লেষ অলঙ্কার কয় প্রকার ও কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। বক্রোক্তি অলঙ্কারের উদাহরণ সহ সংজ্ঞা দাও। কাকু বক্রোক্তি অলঙ্কার কাকে বলে, একটি উদাহরণ দাও। সংজ্ঞা, ব্যাখ্যা ও উদাহরণ দাও। খুব ভালো করে করবে এই 4 নম্বর প্রশ্নটা। সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে এবং ব্যাখ্যা করবে। অনুপ্রাস অলঙ্কার, উপমা, শ্লেষ ও উৎপ্রেক্ষা অলঙ্কার। নেক্সট, উপমা ও উৎপ্রেক্ষা অলঙ্কারের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। 6 নম্বর হচ্ছে উপমা অলঙ্কারের বিভিন্ন অঙ্গগুলির পরিচয় দাও। প্রসঙ্গত তোমার পাঠ্য বিরোধমূলক অলঙ্কার বিষয়ে বিশদে আলোচনা করো। এটা 10 নম্বর হিসেবে ভালো করে করবে। উপমা ও রূপক অলঙ্কারের সংজ্ঞা, উদাহরণ এবং এদের দুটি করে পার্থক্য লেখো। এবার সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 5 নম্বরে কয়েকটা প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা দেখে যেও, সবই করা আছে, একবার দেখে যেও। বাণভট্ট রচিত কাদম্বরী অথবা হর্ষচরিত দুটি করে রাখবে, গ্রন্থ সম্বন্ধে টিকা লেখো। এবার 2 নম্বর, জয়দেব কোন সময়ের কবি? তার গ্রন্থে প্রেমের কোন পর্যায়ের কথা বলা হয়েছে? তার কাব্যের জনপ্রিয়তার প্রধান কারণগুলি লেখো। ভবভূতির উত্তর রামচরিত নাটকের মূল উৎস উল্লেখ করে এর বিশিষ্টতাগুলি দেখাও। নেক্সট, শূদ্রক কোন সময়ে নাট্যকার? মৃচ্ছকটিকম নাটকে তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কেমনভাবে প্রস্ফুটিত হয়েছে দেখাও। 5 নম্বর, মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত নাটকগুলির আলোকে ভাসের নাট্যকৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। এখানে স্টুডেন্টস একটা কথা খেয়াল রাখবে, প্রশ্নগুলো এইভাবে দেওয়া হয়েছে, এর উত্তর তোমরা তো করবেই, আর এই একটা খেয়াল রাখবে যে এইটা তো বাংলাতে তোমাদের সাহিত্য একটা, এই সাহিত্যের প্রশ্ন হুবহু এক নাও আসতে পারে, কিন্তু ঘুরিয়ে আসলে কি তোমার এই উত্তরগুলো জানা থাকলে তুমি লিখতে পারবে। অতএব খেয়াল রাখবে, হুবহু প্রশ্ন না আসলেও তুমি একটু ঘুরিয়ে আসলে পারেও যেন লিখে আসতে পারো। এবার 10 নম্বরের কয়েকটা প্রশ্ন দিয়েছি। সংস্কৃত সাহিত্যের কবি ভাস সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা করো। কালিদাস কতগুলি কাব্য রচনা করেছিলেন? কাব্যগুলির নাম উল্লেখ করে সংস্কৃত সাহিত্যে তার গুরুত্ব আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, কাব্য রচনায় কালিদাসের অবস্থান নির্ণয় করো। আর 3 নম্বর হচ্ছে গীতিকাব্য হিসাবে জয়দেবের গীতগোবিন্দের সার্থকতা বিচার করো এবং বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। 4 নম্বর হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে শূদ্রকের গুরুত্ব আলোচনা করো।
এগুলো ভালো করে পড়ে রাখবে, পড়লে তুমি এই জাতীয় প্রশ্ন থাকলে তুমি লিখতে পারবে। হুবহু কমন না আসলেও এইভাবে সাহিত্যে সবসময় হুবহু প্রশ্ন আসে না, টাইপ প্রশ্ন আসে না, তবুও তোমরা পড়ে রাখলে লিখতে পারবে। এবার ইংরেজি সাহিত্যের ইতিহাসে 5 নম্বর হিসেবে কতগুলো প্রশ্ন দিয়েছি। 1 নম্বর হচ্ছে মিল্টনের প্যারাডাইস লস্ট গ্রন্থের অভিনবত্বগুলি তথ্যসহ দেখাও। 2 হচ্ছে টি.এস. এলিয়টের কাব্য বৈশিষ্ট্য উল্লেখ করো। টি.এস. এলিয়টের কবিতায় আধুনিক নগর জীবনের যে চিত্র দেখানো হয়েছে তার কাব্যিক তাৎপর্য ব্যাখ্যা করো। এটা দুটো আলাদা প্রশ্ন, দুটি ভালো করে দেখে যাবে। পি.বি. শেলির কাব্য বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। কিটসের হাইপেরিয়ান কাব্য সম্বন্ধে লেখো। ট্র্যাজেডি রচয়িতা হিসাবে শেক্সপিয়ারের কৃতিত্ব বিচার করো। 10 নম্বর হিসাবে দিয়েছি কয়েকটা প্রশ্ন। আধুনিক ইংরেজি গীতিকবিতার সূচনা করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ, কথাটি বুঝিয়ে দাও। অথবা এভাবে নয় সেভাবে আসতে পারে, ইংরেজি সাহিত্যের ইতিহাসে ওয়ার্ডসওয়ার্থের কবি প্রতিভার পরিচয় দাও। ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো করে যাবে। এবার হচ্ছে চার্লস ডিকেন্সের যে কোনো দুটি গ্রন্থ সম্বন্ধে তথ্যভিত্তিক আলোচনা করো। অথবা এইভাবে আসতে পারে, ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের উপন্যাস অবলম্বনে তার বৈশিষ্ট্যগুলির মূল্যায়ন করে বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বার্নার্ড শ তার নাটকে একটি যুগের চেতনা ও আকাঙ্ক্ষাকে শৈল্পিকভাবে প্রকাশ করেছেন। তার নাটকগুলি উল্লেখ করে এই কথার মর্মার্থ বিশ্লেষণ করো। নেক্সট 4 নম্বর, মহাকবি মিল্টনের মহাকাব্যের আলোচনা করে তার কবি প্রতিভার পরিচয় দাও এবং বাংলা কাব্য সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন, এটাই তোমার শেষ প্রশ্ন, ইংরেজি নাট্য সাহিত্যে শেক্সপিয়ারের অবদান আলোচনা করো। অথবা এইভাবে আসতে পারে, বাংলা সাহিত্যে শেক্সপিয়ারের প্রভাব সম্পর্কে আলোচনা করো। স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের রেডি থাকে, এই জাতীয় প্রশ্ন আসলে পারে, এখান থেকে প্রশ্ন আসলে তোমরা লিখে আসতে পারবে, কোনো সন্দেহ নেই। আর এগুলো করতে পারলে তোমরা পুরো ফুল অ্যান্সার করে আসতে পারবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।